সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট। পঞ্চদশ সংশোধনীর আংশিক বাতিল করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন 4 সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর আগে টানা 3 দিন শুনানি হয় আপিল বিভাগে। বুধবার এ বিষয়ে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। আর সোম ও মঙ্গলবার শুনানি করেন সুশাসনের জন্য নাগরিক সুজন ও জামায়াত সহ আপিলকারী কয়েকটি পক্ষ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ বেশ কিছু বিষয়ে পরিবর্তন এনে সংবিধানের পঞ্চদশ সংশোধনী এনেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। 2011 সালের 30 জুন পঞ্চদশ সংশোধনী আইন সংসদে পাশ হয়। জুলাই গণ অভ্যুত্থানে সরকার পতনের পর পঞ্চদশ সংশোধনীর পুরো আইন ও আইনের কয়েকটি ধারার বৈধতা 2024 সালে হাইকোর্টে আলাদা দুটি রিট হয়। চূড়ান্ত শুনানি শেষে 2024 সালের 17 ডিসেম্বর হাইকোর্ট রায় দেন। পরে এই রায়ের বিরুদ্ধে আপিল করে 3টি পক্ষ। বান্দরবানের লামা উপজেলায় পাহাড় ধসের পৃথক ঘটনায় 2টি পরিবারের 5 জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে একটি পরিবারের স্বামী স্ত্রী ও তাদের 5 বছরের সন্তান এবং অন্য পরিবারের স্বামী স্ত্রী রয়েছেন। পুলিশ জানায় প্রথম ঘটনাটি ঘটে ভোর আনুমানিক 4টার দিকে লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া এলাকায়। ওই সময় পাহাড় ধসে মাটির নিচে চাপা পড়ে নিজ বসতঘরে ঘুমিয়ে থাকা একই পরিবারের 3 সদস্য নিহত হন। স্থানীয় বাসিন্দারা শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে যান। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যদের সহায়তায় 3 জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এর প্রায় 1.5 ঘন্টা পর ভোর আনুমানিক 5টা 40 মিনিটে একই ইউনিয়নের মিশনপাড়া এলাকায় আরেকটি পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে মাটি ও ঘরের দেয়ালের নিচে চাপা পড়ে স্বামী স্ত্রী নিহত হন। এদিকে লামা উপজেলায় লাগোয়া কক্সবাজারের চকরিয়ায় পাহাড় ধসে 2 শিশুর মৃত্যু হয়েছে। বড়ইতলী ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের মোচনিয়া কাটা এলাকায় এ ঘটনা ঘটে। বর্ষা এলেই দেশের বিভিন্ন শহর ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, কুমিল্লা ও ময়মনসিংহ সহ অনেক এলাকার সড়ক তলিয়ে যায়। অল্প সময়ের বৃষ্টিতেই তৈরি হয় জলাবদ্ধতা। আবহাওয়াবিদরা বলছেন সারা দেশে আগামী 48 ঘন্টা পর্যন্ত এই ভারী বৃষ্টি থাকবে এবং সমুদ্র বন্দরে দেয়া হয়েছে 3 নম্বর স্থানীয় সংকেত। আরও থাকছে সাদিয়া হক মইয়ের রিপোর্টে। ক্যামেরায় ছিলেন তাপস দাস। মাঝারি থেকে অতি ভারী বর্ষণের কবলে দেশের অনেক এলাকা প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। জলাবদ্ধতাও তৈরি হয়েছে নগরগুলোতে। পাহাড়ি অঞ্চলে হতাহতের ঘটনাও ঘটেছে পাহাড় ধসে। যেহেতু আমাদের বায়ুচাপের তারতম্য বিরাজ করছে, সেই কারণে আমাদের প্রচুর বাতাস তৈরি হচ্ছে এবং বাতাসের কারণেই 4টা সমুদ্র বন্দর আমাদের কক্সবাজার, চট্টগ্রাম, মংলা এবং পায়রা 4টা সমুদ্র বন্দরের জন্য 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত যে ওখানে কোনো জাহাজ চলাচল করবে না। প্লাস নদী বন্দরে যতগুলো নদী বন্দর আছে সবগুলো নদী বন্দরে এই বাতাসের প্রবাহটা থাকতে পারে, সাথে বৃষ্টির একটা বাধা থাকতে পারে। 2টা মিলেই আমাদের একটা ক্রিটিক্যাল সিচুয়েশন বা কঠিন সময় তৈরি হতে পারে, যার জন্য আমরা সারা দেশে সমুদ্র বন্দরকে, নদী বন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত, স্থানীয় সতর্ক সংকেত নদী বন্দরের জন্য। সমুদ্র বন্দরে দেওয়া হয়েছে স্থানীয় সংকেত ও নৌ সংকেত। জুলাই মাসের শুরুতে বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি বাংলাদেশের মৌসুম অনুযায়ী খুবই স্বাভাবিক, এমনটাই বলছেন আবহাওয়াবিদরা। আগামী 10 জুলাই পর্যন্ত শঙ্কা রয়েছে ভারী বর্ষণের। 10 তারিখ বিকাল 3টা পর্যন্ত বাংলাদেশের 8টা বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে, কোথাও সব জায়গায় না। সাম্প্রতিক বছরগুলোতে অতি ভারী বৃষ্টির প্রবণতা বেড়েছে, যা জলবায়ু পরিবর্তনের প্রভাব, এমনটাই বলে মনে করছেন আবহাওয়াবিদরা। তাপমাত্রা পরিবর্তন হয়ে গিয়েছে। তাপমাত্রা পরিবর্তনের কথা আমরা ক্লাইমেট চেঞ্জ বলতে পারি। আর বৃষ্টিপাতের ধরন যেটা বলছেন আপনারা, আমাদের বৃষ্টিপাতে কিছুটা শিফট হয়েছে। কীরকম? যে আগে টানা 7 দিন 10 দিন আমরা বৃষ্টি দেখেছি, সেরকম নাই। আগে যেখানে প্রচুর বৃষ্টিপাত হতো সেখানে হয়তো বা কিছুটা কমে গিয়েছে। আগে হয়তো বা 24 ঘন্টা যে বৃষ্টিটা হতো সেখানে হয়তো বা মাঝে মাঝে দেখা যায় 6 ঘন্টা 8 ঘন্টা হয়ে যাচ্ছে। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা উদ্বোধন আজ রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস, পরিবেশ মেলা 2026 এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা 2026 উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানের এবারের প্রতিপাদ্য বৃক্ষরোপণের সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ।
আগামী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার। এ লক্ষ্যে স্যাটেলাইট, জিআইএস, রিমোট সেন্সিং ও ড্রোন প্রযুক্তির মাধ্যমে গাছের অবস্থান ও প্রবৃদ্ধি পর্যবেক্ষণ করা হবে। পাশাপাশি চালু হবে জাতীয় ট্রি ডাটাবেস। ঢাকা সহ বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে পর্যায়ক্রমে বৃক্ষমেলা অনুষ্ঠিত হবে। রাজধানী ঢাকা সহ সারা দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগী। সচেতনতার অভাবে তা দ্রুত ছড়িয়ে পড়ছে। বিভিন্ন জেলা থেকে উন্নত চিকিৎসার জন্য অনেকে ঢাকায় আসছেন। সঠিক সময়ে চিকিৎসা পেয়ে সুস্থ হয়ে ফিরেও যাচ্ছেন কেউ কেউ। বিশেষজ্ঞরা বলছেন, জুলাই ও আগস্ট ডেঙ্গু প্রজননের ভরা মৌসুম। এজন্য ডেঙ্গু মোকাবিলায় সবচেয়ে বেশি প্রয়োজন সচেতনতা আর সঠিক সময়ে চিকিৎসা। সাদিয়া হক ময়ের রিপোর্ট। আমি আর আমার মেয়ে প্রথম, এর পরের দিন ছেলে, সেইটা খাবার দাবার আনার জন্য এগুলো করতে করতে সে অসুস্থ হয়ে পড়ছে। এভাবেই পরিবারের সবাই ডেঙ্গুতে আক্রান্ত হবার কথা বলছিলেন কাশেম আলী। বরগুনা থেকে 4 সদস্যের পরিবারের 3 জন আক্রান্ত হয়ে ঢাকায় মুগদা হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এখানে এসে অন্য সদস্য তিনিও আক্রান্ত হন। কেবল বরগুনা নয়, ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা থেকেই ডেঙ্গু আক্রান্ত হয়ে রোগীরা উন্নত চিকিৎসার জন্য মুগদা হাসপাতাল এসেছেন। ফার্মেসি থেকে ওষুধ বা বাসায় ট্রিটমেন্ট নিলে ভালো হয়ে যায়। ওর দেখলাম 3 দিনের দিন অবস্থা অনেক খারাপ, শরীর ব্যথা, বমি। শুরুতে বুঝতে না পারা এবং চিকিৎসা না নেয় ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করছে। তবে সঠিক সময়ে চিকিৎসার ফলে অনেক রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। স্যালাইন, ওষুধ, হ্যাঁ ভালো নার্স আয়া ওরা ভালো সেবা দিচ্ছে। আজকে ইনশাল্লাহ আমি যেতে পারবো। আমার রিপোর্ট আজকে ভালো আসছে। তাপপ্রবাহ ও থেমে থেমে বৃষ্টিতে এডিস মশার প্রজনন বাড়ে। এজন্য জুলাই আগস্টে ডেঙ্গুর প্রবণতা বৃদ্ধির আশঙ্কা করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। লক্ষণ দেখা গেলেই চিকিৎসকদের পরামর্শ নেওয়ার তাগিদ দিয়েছেন তারা। 2 থেকে 5-7 দিনের একটা জ্বরের হিস্ট্রি থাকে, মাথা ব্যথা, শরীর ব্যথা, চোখের পেছনে ব্যথা থাকে, শরীরে র্যাশ থাকতে পারে, বমি থাকতে পারে, পেটে ব্যথা থাকতে পারে। এসব হলে আমরা সাসপেক্ট করি। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসক, স্বাস্থ্য অধিদপ্তর ও সিটি কর্পোরেশন। কিন্তু কে শোনে সেসব উপদেশ? মুগদা হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের প্রতিটি বেডে মশারি থাকলেও রোগীরা দিনে বা রাতে কেউই সেই মশারি ব্যবহার করছেন না। দিনে টাঙ্গানো হয় না, রাতেই টাঙ্গাই। আমাদের তো অভ্যাস নেই, মেয়ে টাঙাতে দেয় না। বিয়ে গেলে তো অবশ্যই, মানে আমরা তো এখানে চিকিৎসা করতে মাথা ঠিক থাকে না। ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজনন রোধে পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি নাগরিক সচেতনতা খুবই জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা। এখন হচ্ছে প্রি মনসুনে হয় এবং দেখা যায় যে বছর জুড়ে অল্প কিছু হলেও আমরা ডেঙ্গি পাই। সুতরাং সচেতনতা আপনাকে সারা জীবনই রাখতে হবে। একটা কথা আমরা বলি, whenever ডেঙ্গু enters it never exists। যে মশার কামড়টা যাতে আমরা না খাই সেই ব্যবস্থা মানে ব্যক্তি পর্যায়ে যেমন দরকার, পারিবারিক পর্যায়ে দরকার, সামাজিক সব জায়গায় রাখবে, রাষ্ট্রীয় পর্যায়ে দরকার। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। প্লেটলেট নিয়ে আমরা রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী কুত্তা ফারুক সহ ছিনতাই চক্রটির 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ। মধ্যরাতে শেখেরটেক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে আদাবর থানা পুলিশ। পুলিশ জানায়, মধ্যরাতে একটি মুরগির ফার্মে ডাকাতির প্রস্তুতি নিয়েছিল ফারুক নেতৃত্বাধীন চক্রটি। এছাড়া কিছুদিন আগে আদাবর এলাকার কিশোর গ্যাং নেতা বিল্লাল হোসেন ও মৌরা সোহেলকে গ্রেফতারের প্রতিশোধ নিতে পুলিশের সোর্সের ওপর হামলার জন্য স্থানীয় সন্ত্রাসীদের পাশাপাশি শরীয়তপুর ও মাদারীপুর থেকেও ভাড়াটে সন্ত্রাসী এনেছিল তারা। এ সময় চাপাতি, সামুরাই সহ বেশ কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ। পরে আসামিদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য থানা হেফাজতে নেওয়া হয়। পুলিশের জানতে পেরেছি যে আজকের রাতে একজনকে কোপাবে, মানে যিনি ওদের এক বড় ভাই মাউরা সোহেল, এই মাউরা সোহেলকে যিনি ধরে দিয়েছে ওকে আজকের কোপাবে রাতে। আর মোহাম্মদপুর টাউন হলে আজকে একটা ডাকাতি করবে এই মর্মে একটা তথ্য, এবং সেকেন্ডটাকে করবে এরকম একটা তথ্য আমাদের কাছে ছিল। এখানে তারা প্রস্তুতি নিতেছিল ডাকাতির জন্য। এই সময় তাদেরকে আমরা 2 পাশ দিয়ে আমরা ঘেরাও করি, যেহেতু আমাদের পর্যাপ্ত ফোর্স ছিল, তো যার কারণে আমরা তাদেরকে খুব ভালোভাবেই এখানে পাকড়াও করতে সক্ষম হয়েছি। ব্রাহ্মণবাড়িয়া জেলার লাখো সাধারণ ও দরিদ্র মানুষের চিকিৎসার একমাত্র ভরসা স্থল 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। অথচ দীর্ঘ 7 বছর ধরে হাসপাতালটির চক্ষু বিভাগে বন্ধ রয়েছে চোখের অপারেশন। চিকিৎসক সংকটে অন্ধত্বের ঝুঁকিতে পড়ছেন রোগীরা, আর অপব্যবহারে নষ্ট হচ্ছে কোটি টাকার সরকারি যন্ত্রপাতি। প্রতিনিধি নুরুল আরাফাতের তথ্যচিত্রে শবনম অবনী রিপোর্ট।
ব্রাহ্মণবাড়িয়া জেলার লাখো মানুষের চিকিৎসার অন্যতম ভরসা 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। 2008 সালে ন্যাশনাল আই কেয়ার প্রকল্পের আওতায় হাসপাতালের চক্ষু বিভাগে যুক্ত করা হয় অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম। চালু হয় চোখের বিভিন্ন জটিল রোগের চিকিৎসা ও অস্ত্রোপচার সেবা। সপ্তাহে 2 দিন করে পরিচালিত হতো অপারেশন কার্যক্রম। প্রতি মাসে গড়ে 2 শতাধিক রোগীর চোখের অস্ত্রোপচার করা হতো এখানে। কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে দীর্ঘ 7 বছর ধরে পুরোপুরি বন্ধ রয়েছে অপারেশন সেবা। এখানে যদি আমরা অপারেশন না করতে পারি, চিকিৎসা না করতে পারি, তাহলে আমাদের বাইরে যেতে হয়। তো বাইরে গিয়ে তো আমাদের মতো সাধারণ মানুষের এটা হয় না। আমাদের মতন সাধারণ মানুষ প্রাইভেটে গিয়ে অপারেশন করাটা আমাদের জন্য টাফ হয়ে যায়। হাসপাতালের চক্ষু বিভাগে রয়েছেন মাত্র একজন চিকিৎসক ও একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। তাদের দিয়েই প্রতিদিন গড়ে প্রায় 300 রোগীর প্রাথমিক চিকিৎসা সেবা দিতে হচ্ছে। ফলে প্রয়োজনীয় অস্ত্রোপচার থেকে বঞ্চিত হচ্ছেন অসংখ্য রোগী। চিকিৎসা ভালো ব্যবস্থা করা হয় এবং লেন্স লাগানোর ব্যবস্থা করা হয়, তাহলে আমাদের এলাকার গরিব দুঃখী মানুষের চিকিৎসা করা অনেক সহজ হবে। ডাক্তার আরো বৃদ্ধি করা হোক এবং অপারেশন থিয়েটারগুলো এখানে আছে এগুলো চালু করা হোক, যাতে সাধারণ মানুষগুলো সেবা নিতে পারে সহজে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে চিকিৎসক সংকটই সেবা বন্ধ থাকার প্রধান কারণ। প্রয়োজনীয় জনবল নিয়োগ পেলে পুনরায় অপারেশন কার্যক্রম চালু করা সম্ভব হবে। আমাদের এখানে ডাক্তার পাই, কনসালটেন্ট ডাক্তার পাই চোখে, তাহলে আমরা এই ধরনের ক্যাটারাক্ট কিংবা রেটিনা সার্জারি করতে পারবো, সে ব্যবস্থা আমাদের রয়েছে। কিন্তু আমাদের ডাক্তার দরকার, এটা হচ্ছে মূল সমস্যা আমাদের। স্থানীয় সচেতন মহল ও সাধারণ নাগরিকদের দাবি দ্রুত চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন নিয়োগ দিয়ে বন্ধ অপারেশন থিয়েটার চালু করা হোক। শবনম অবনী, মাই টিভি। সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট। পঞ্চদশ সংশোধনীর আংশিক বাতিল করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। দর্শক, এ বিষয়ে হাইকোর্ট থেকে কথা বলছেন শিশির মনির, আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। বিষয় ছাড়া বাকি বিষয়গুলো সংসদের সামনে উন্মুক্ত থাকলো। সংসদ সকলের সম্মিলিত প্রচেষ্টায় 2/3 মেজরিটিতে বাকিগুলোকে পাশ করবেন, কোনটা রাখবেন আর কোনটা রাখবেন না। আজকের রায়ের মর্মকথা হলো 4টি বিষয়কে অসাংবিধানিক ঘোষণা করা হলো। এছাড়া বাকি যে বিষয়গুলো ছিল এগুলো মহান জাতীয় সংসদের উপর ছেড়ে দেওয়া হয়েছে। মহান জাতীয় সংসদ আমাদের এক্সপেকটেশন হবে পাশ করার ক্ষেত্রে জুলাই চার্টারের বিষয়গুলোকে বিবেচনা করবেন, কারণ জুলাই চার্টারটাও আমরা দেখিয়েছিলাম আপিল বিভাগে। জুলাই চার্টারে বেশ কিছু বিষয়ে ঐকমত্য পোষণ করা হয়েছিল। এই বিষয়গুলো করতে, অ্যামেন্ডমেন্ট আনতে কিংবা সংস্কার করতে পার্লামেন্টের সামনে আর কোনো বাধা থাকলো না। সংসদ ঠিক করবে, যেমন ধরুন আমাদের অনুচ্ছেদের 4 এখানে ছিল ছবির কথা, জাতির পিতার কথা। এই বিষয়টি যেহেতু একটা নীতিগত সিদ্ধান্তের বিষয়, এই জন্য এটি সংসদের উপর ছেড়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনায় ছিল 4টি মূলনীতি থাকবে। একটা হবে ন্যাশনালিজম, একটা হবে ডেমোক্রেসি, একটা হবে সোশ্যালিজম, আর একটা হলো সেকুলারিজম। কিন্তু মাঝখানে পরিবর্তন হয়ে সেকুলারিজমের জায়গায় হয়েছিল সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস এবং বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিষয়গুলো কি হবে এটা ঠিক করবে জাতীয় সংসদ। এইটি বর্তমান আদালত ঠিক করে দেননি। একই সাথে রাষ্ট্র পরিচালনার মূলনীতি কি হবে এগুলো বর্ণনা করা আছে আর্টিকেল 8, 9, 10, 11 এবং 12। এগুলোতে কি বিধান হবে এগুলো নির্ধারণ করবে জাতীয় সংসদ। আর্টিকেল 38 সভা অ্যাসোসিয়েশন করার স্বাধীনতা, রাইট টু ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, এটি পরিবর্তন করা হয়েছিল পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। এখন এটি কেমন করে হবে এটিও জাতীয় সংসদ ঠিক করবে, এটি ঠিক করবে না আদালত। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম হাইকোর্টে, সেখানে কথা বলছিলেন অ্যাডভোকেট শিশির মনির। দীর্ঘদিনের অবহেলা আর সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে হবিগঞ্জ ইকরাম সুজাতপুর সড়ক। প্রায় 16 কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দ। এতে দুর্ভোগে পড়েছেন দক্ষিণ বানিয়াং চরের লক্ষাধিক মানুষ। প্রতিনিধি রেজাউল করিমের তথ্যচিত্রে তামান্না সাদিকা রিপোর্ট।
হবিগঞ্জ ইকরাম সুজাতপুর সড়ক দক্ষিণ বানিয়াচংয়ের লক্ষাধিক মানুষের জেলা শহরে যাতায়াতের একমাত্র স্থলপথ এটি, কিন্তু বছরের পর বছর সংস্কারের অভাবে প্রায় 16 কিলোমিটার সড়কটি এখন চলাচলের অনুপযোগী। কোথাও উঠে গেছে পিচ, কোথাও সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। বর্ষায় এসব গর্ত পানিতে ডুবে গিয়ে বাড়ছে দুর্ভোগ, ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এই রাস্তাঘাটে চলাফেরার খুবই অসুবিধা। একজন রুগী যদি অসুস্থ করবার লাগে অভিযোগ যেমন লাগে, তার নিতে নিতে আরো অসুস্থ হয়ে যায়। আমরা এই রাস্তাটা নিয়ে খুবই দুর্ভিক্ষের মাঝে আছি, আমরা চলাফেরা করতে খুবই কষ্ট হয়। আমার মা এই দিন অ্যাক্সিডেন্ট করছে, হাত ভাঙছে, অনেক মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। পরিবহন চালকরা বলছেন ভাঙা সড়কে চলাচল করতে গিয়ে প্রায় দুর্ঘটনা ঘটছে। এ কারণে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের, আর অনেক চালকই এই সড়কে চলাচল এড়িয়ে চলছেন। বস্তায় যে গাড়ি মাল নিয়ে যেতেছি, মাল জায়গায় জায়গায় সাইবাস কেন পড়ছে, আর গাড়ির অনেক ক্ষতি। কষ্ট দিকে গাড়িতে 2 সপ্তাহ ধরে আইনি, ও আজকে আইলাম। এখন গাড়ি ঘোড়া চালাইয়া জীবন একবার নষ্ট, আমরা যেরকম জীবন শেষ, আমরা যাত্রীদেরও জীবন শেষ, গাড়ি ঘোড়ারও জীবন শেষ। এদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে 1,65,00,000 টাকা ব্যয়ে 4 কিলোমিটার সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে। বৃষ্টির কারণে কাজ সাময়িক বন্ধ থাকলেও আবহাওয়া অনুকূলে এলেই পুনরায় কাজ শুরু করা হবে। বৃষ্টিপাতের কারণে কাজটি বর্তমানে বন্ধ রয়েছে, কারণ বৃষ্টিপাতের সময় কার্পেটিং কাজ করা সম্ভব হয় না। যখন বৃষ্টিপাত বন্ধ হয়ে গেলে সামনে ঠিকাদার কাজটি। যোগাযোগের এই দুর্ভোগ থেকে দ্রুত মুক্তি চান দক্ষিণ বানিয়াচংয়ের মানুষ। তাদের প্রত্যাশা, পুরো সড়কের সংস্কার শেষ হলে ফিরবে নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত। তামান্না সাদিকা, মাই টিভি। গোপালগঞ্জের কোটালীপাড়ায় অনৈতিকভাবে চাঁদা দাবি অভিযোগে আদালতে মামলা এবং মিথ্যা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সরকার ও ঠিকাদার প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে কোটালীপাড়া উপজেলা রিপোর্টার্স ক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ভুক্তভোগী ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জাকাউল্লাহ অ্যান্ড ব্রাদার্স প্রতিষ্ঠানের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন প্রতিনিধি ইয়াসিন মিয়া। এই ঘটনার প্রেক্ষিতে ইয়াসিন মিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন। এর আগে কোটালীপাড়া উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ ফয়েজ খন্দকার উক্ত সড়কটির সরেজমিনে পরিদর্শন ও তদন্ত করেন। তদন্ত শেষে তিনি গণমাধ্যম কর্মীদের জানান, সড়ক নির্মাণে কোনো ধরনের ত্রুটি বা অনিয়ম পাওয়া যায়নি। আমি এখনো বিল নিই নাই, ফাইনাল বিল কোনো কিছু আমি শেষ করিনি। যদিও কোনো ভুল থাকে আপনারা দেখেন, সবাই যান, যদি কোনো ভুল থাকে আমি ঠিক করে দেবো। বিভিন্নভাবে তারা ভিডিও করে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় এটা ছড়াই যাচ্ছে। পরবর্তীতে আমার ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে চেক করছে, তারা চেক করছে যে আমার এসপিসি অনুযায়ী কাজ হয়েছে, এখানে কাজ কোনো অনিয়ম হয়নি। সিলেট সীমান্তে পৃথক অভিযানে প্রায় 64,46,000 টাকা মূল্যের চোরা চালানি মালামাল জব্দ করেছে 48 বিজিবি। এ সময় ফেন্সিডিল সহ 2 জনকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবাজার, লাফার্স, বিছানাকান্দি, সোনারহাট, প্রতাপপুর, পান্থুমাই, সংগ্রাম ও শ্রীপুর বিওপি এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মহিষ, টমেটো, ফেন্সিডিল, চকলেট, জিলেট ব্লেড, চিনি, ফল, মিনিপ্যাক, শ্যাম্পু সহ বিভিন্ন ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছ, রসুন, সুপারি এবং অবৈধ বালু পাথর বহনকারী একটি বার্কি নৌকাও আটক করা হয়। 48 বিজিবির অধিনায়ক জানান, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটক মালামালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। খুলনা নগরীর সদর থানাধীন নিরালা প্রান্তিকা আবাসিক এলাকায় প্লাস্টিকের বস্তার ভেতর থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত 9:30টার দিকে নিরালা প্রান্তিকা আবাসিক এলাকার 3 নম্বর রোডের একটি 7তলা ভবনের সামনে পড়ে থাকা একটি বস্তা দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বস্তার ভেতর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারণা, কে বা কারা হত্যার পর মরদেহটি বস্তাবন্দি করে সেখানে ফেলে রেখে যায়। তবে তাৎক্ষণিকভাবে নিহত নারীর পরিচয় জানা যায়নি। ঘটনার রহস্য উদ্ঘাটনে আশপাশের ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনার কাজ শুরু করেছে পুলিশ। লক্ষ্মীপুরে পোষা পাখি মারা যাওয়াকে কেন্দ্র করে 2 ভাইয়ের সংঘর্ষের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই আলামিন নিহত হয়েছেন। বুধবার বিকেলে সদর উপজেলার
পার্বতীনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দিলশাদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলামিন একই গ্রামের জাফর আহমেদের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে মর্গে পাঠায়। অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমি বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। টাঙ্গাইলের ঘাটাইলে সরকার কর্তৃক নিবন্ধিত ক্যাপিটেশন গ্র্যান্ট সুবিধাপ্রাপ্ত 16টি এতিমখানার মধ্যে 2025-26 অর্থ বছরের দ্বিতীয় কিস্তির অনুদানের চেক বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান 16টি এতিমখানার প্রতিনিধিদের হাতে মোট 35,64,000 টাকার চেক তুলে দেন। উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা জসিমউদ্দিন সহ বিভিন্ন এতিমখানার সভাপতি, সম্পাদক ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। ফরিদপুরের ভাঙ্গা উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাকে বর্তমান কর্মস্থল থেকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। 9 জুলাইয়ের মধ্যে যোগদান না করলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তার বদলির খবরে শিক্ষক কর্মচারীদের মধ্যে স্বস্তির পরিবেশ সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। দিনাজপুরের পার্বতীপুরে প্রতিবন্ধী মানুষদের জীবন মানোন্নয়নের লক্ষ্যে সরকারি কর্মকর্তা ছাড়াও সংশ্লিষ্টদের নিয়ে কর্মশালা হয়েছে। লিলিয়ন ফান্ডস এর অর্থায়নে সিডিডি এর সহযোগিতায় গতকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার হারানুজ্জামান পাভেল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরমান জনি, সিডিডির ফিল্ড কোঅর্ডিনেটর শৈলেন চন্দ্র রায়, সিটিডব্লিউ এর হেড অফ অ্যাডমিন অ্যান্ড HR মোকাররম হোসেন মানিক সহ সংশ্লিষ্ট হাসপাতালের চিকিৎসক, সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা 2026 উপলক্ষে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পটুয়াখালী উদ্যাপিত বিভিন্ন জাতের 3000 ফলদ গাছের চারা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে। পার্টনার প্রকল্পের অর্থায়নে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষা, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডক্টর HM খায়রুল বাশার, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, সরেজমিন গবেষণা বিভাগ, BRI পটুয়াখালী।